হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োজোন। তো আজকের ক্লাসে আমরা দেখো তোমাদের 2026-এর যে জিএনএম এর এক্সামটা হলো, তো সেইটার লাইফ সায়েন্সের কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে, তোমরা অলরেডি আনসার হয়তো মিলিয়ে নিয়েছো। তো আমরা শুধু অ্যান্সারটা আলোচনা নয়, সেখান থেকে প্রতিটা 4টে অপশানের আমরা ডিটেলে আলোচনা করব এবং এখান থেকে আরও কী কী প্রশ্ন তোমাদের হতে পারে পরবর্তীকালে সেটা নিয়েও আমরা আলোচনা করব। ঠিক আছে, তো এই ভিডিওতে আজকে আমরা ক্যাটাগরি 1-এর লাইফ সায়েন্সের ক্যাটাগরি 1-এর প্রথম 10টি কোয়েশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো চলো শুরু করি। দেখো কি বলছে, প্রথম প্রশ্ন রয়েছে, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ কেন্দ্র অবস্থিত। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ কেন্দ্র কোথায় অবস্থিত? ঠিক আছে, আমাদের ব্রেনের কোন অংশটা দেহের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে? তো এক্ষেত্রে তোমার আনসার হবে কিন্তু হাইপোথ্যালামাস। ঠিক আছে, হাইপোথ্যালামাস আমাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এবার চলো আমরা দেখে নিই। তোমরা জানো যে আমাদের এই স্নায়ুতন্ত্রের মধ্যে পার্টিকুলারলি ব্রেনের বিভিন্ন পার্টগুলো থেকে প্রায় প্রতি বছরই কোয়েশ্চেন আসে। তো দেখো হাইপোথ্যালামাস আমাদের তুমি বলতে পারো দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করছে। আমাদের যে হাঙ্গার, মানে আমাদের যে খিদে পায়, আমাদের যে তেষ্টা পায়, হাঙ্গার, থার্স্ট, এই জিনিসগুলোকেও কিন্তু হাইপোথ্যালামাস কন্ট্রোল করছে। ঠিক আছে, এছাড়াও ধরো তুমি বলতে পারো আমাদের যে ইমোশন, আমাদের যে এই যে ঘুমানো, জেগে ওঠা, মানে স্লিপ অ্যাওয়েক যে সাইকেল, মানে আমাদের যেটাকে আমরা সার্কাডিয়ান সাইকেলও বলি, তো এটাকেও কন্ট্রোল করছে হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস। এছাড়াও আমাদের সেক্সুয়াল বিহেভিয়ার এবং রিপ্রোডাক্টিভ ফাংশনকেও হাইপোথ্যালামাস কিন্তু কন্ট্রোল করছে। ঠিক আছে, দেখো আমি হাইপোথ্যালামাসের অনেকগুলো ফাংশন বললাম, এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় যেটা রিপিটেডলি আসে সেটা হচ্ছে যেটা এসছে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, আরেকটা হচ্ছে হাঙ্গার, থার্স্ট, এটাকেও কিন্তু আমাদের কন্ট্রোল করে হাইপোথ্যালামাস। এই তিনটেই মেনলি পরীক্ষায় আসে। এছাড়াও দেখো, যেমন আমি বললাম যেগুলো ইমোশন, আমাদের যে সার্কাডিয়ান সাইকেল, সেক্সুয়াল বিহেভিয়ার, এগুলোও কিন্তু হাইপোথ্যালামাস কন্ট্রোল করে। ঠিক আছে, তো জেনে রাখো এটা। আচ্ছা, এবার দেখো থ্যালামাসটা হচ্ছে আমাদের মেনলি, এটা হচ্ছে রিলে সেন্টার হিসাবে কাজ করে। যদি তোমাকে বলে ব্রেনের কোন অংশটা সেন্সারি ইনফরমেশনের রিলে সেন্টার হিসাবে কাজ করে, সেটা হচ্ছে থ্যালামাস। ঠিক আছে, আচ্ছা, আর এবার দেখো তোমাদের এই প্রশ্নটা নিশ্চয়ই আগের ইয়ারে এসছে। সেটা হচ্ছে, তোমাকে যদি কোয়েশ্চেনটা করে যে আমাদের বডির ব্যালেন্স নিয়ন্ত্রণ করে আমাদের ব্রেনের কোন অংশ বলো তো? আমাদের যেটা লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম হচ্ছে আমাদের ব্যালেন্স মেনটেন করে। ঠিক আছে, আচ্ছা, এবার আরেকটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা তোমাদের 2026-এই এসছে। আমি এখানেও তাও একবার বলে দিচ্ছি যে যদি তোমাদের বলে আমাদের এই যে ধরো ব্রিদিং বলো বা আমাদের যে হার্টটা চলছে বলো, মানে আমাদের হার্টবিট, আমাদের ব্রিদিং, হার্টবিট, এছাড়া এই যে ধরো আমাদের কাশি, হাঁচি, ঠিক আছে, এই টাইপের জিনিসগুলো, বা আমরা যখন কোনো খাবার খাচ্ছি, সোয়ালো করছি, মানে গিলছি কোনো জিনিসকে, দেখবে আমরা বিষম খেয়ে গেলে আমাদের এই মাথার পিছন দিকটা মানে করা হয় যাতে আমাদের বিষমটা সেরে যায়। কেন বলো তো? এটা মানে ঠিক হয়ে যায় কেন বলো তো? মেডুলা অবলঙ্গাটা, এই প্রতিটা জিনিস হচ্ছে আমাদেরকে কন্ট্রোল করে হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। আমাদের ব্রিদিং, আমাদের হার্টবিট, আমাদের হাঁচি, আমাদের কাশি, আমাদের যে বমি হয় যে জিনিসটা, এই যে বমি হওয়া বা ভমিটিং এবং সোয়ালোয়িং বা কোনো কিছু গিলে খাওয়া, যে গেলা যে জিনিসটা, এইগুলো প্রতিটাকে কন্ট্রোল করে হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। ঠিক আছে, তোমাদের মনে হয় কোয়েশ্চেনটা এসেছিল কাফিং কে কন্ট্রোল করে, এই কোয়েশ্চেনটা মোস্ট প্রবাবলি এসেছিল। তো এখানে আনসার কিন্তু হবে তোমার মেডুলা অবলঙ্গাটা। ঠিক আছে, আর তোমরা জানো আমাদের সেরিব্রাম, যেটা হচ্ছে আমাদের লার্জেস্ট পার্ট অফ হিউম্যান ব্রেন, আমাদের হিউম্যান ব্রেনের সব থেকে বড় অংশটা কিন্তু হচ্ছে আমাদের সেরিব্রাম, যেটা হচ্ছে আমাদের গুরু মস্তিষ্ক, তাই তো? এবার দেখো সেরিব্রাম মেনলি আমাদের অনেক জিনিস আছে। এবার এই যে সেরিব্রাল কর্টেক্স, এই সেরিব্রাল কর্টেক্স হচ্ছে অ্যাকচুয়ালি সেরিব্রামেরই একটা পার্ট। ঠিক আছে, তো সেক্ষেত্রে সেরিব্রামের যে ফাংশনগুলো হবে, মোটামুটি সেরিব্রাল কর্টেক্সের ফাংশনও মোটামুটি সেম হবে। সেরিব্রাল কর্টেক্স মেনলি আমাদের যেগুলো তুমি বলতে পারো হায়ার যে মেন্টাল যে ফাংশনগুলো রয়েছে, মানে মানসিক যে কাজকর্মগুলো, মানে হায়ার মেন্টাল ফাংশন, এগুলো মেনলি কন্ট্রোল করে সেরিব্রামের মধ্যে সেরিব্রাল কর্টেক্স। ঠিক আছে, এবং সেরিব্রাম এবং সেরিব্রাল কর্টেক্স দুটোরই ফাংশন মোটামুটি সেম।
তো মেনলি ফাংশনগুলো কী কী? ধরো এই যে আমরা কোনো কিছু শিখছি, লার্ন করছি, মেমোরাইজ করছি, মনে রাখার ক্ষমতা, মেমোরি আমাদের যেটা ইন্টেলিজেন্স, আমাদের যেটা ডিসিশন মেকিং পাওয়ার, বা আমাদের যেটা তুমি বলতে পারো রিজনিং, কোনো জিনিসকে বিচার বুদ্ধি করার যে ক্ষমতা, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে আমাদের সেরিব্রাম কন্ট্রোল করে বা সেরিব্রাল কর্টেক্স কন্ট্রোল করে, ঠিক আছে? এছাড়াও আমরা যে দেখছি, আমাদের যে ভিশন, আমরা যে শুনছি, আমাদের হিয়ারিং, বা আমাদের ধরো যে আমরা যে কথা বলছি, আমাদের যে স্পিচ, এগুলোও কিন্তু আমাদের সেরিব্রাম কন্ট্রোল করছে, ঠিক আছে? তো সেরিব্রাম আর সেরিব্রাল কর্টেক্সের মোটামুটি ফাংশনটা সেমই তুমি বলতে পারো। আচ্ছা, এবার হচ্ছে লিম্বিক সিস্টেম। দেখো, লিম্বিক সিস্টেমকে আমাদের কি বলা হয় বলো তো? ইমোশনাল ব্রেন। যদি প্রশ্ন আসে ইমোশনাল ব্রেন কাকে বলে, আমাদের লিম্বিক সিস্টেমকে। লিম্বিক সিস্টেম মেনলি আমাদের ইমোশনকে কন্ট্রোল করে, ঠিক আছে? আমাদের ইমোশনকে কন্ট্রোল করে, আমাদের সেক্সুয়াল বিহেভিয়ারকে কন্ট্রোল করে, ঠিক আছে? এবার দেখো, আমাদের এই লিম্বিক সিস্টেম কিন্তু আমাদের মেমোরিকেও কন্ট্রোল করে। অ্যাকচুয়ালি হয় কি, দেখো, আবার আমি মানে তুমি বলতে পারো মেমোরিকে তো তুমি সেরিব্রাম কন্ট্রোল করছে, মেমোরিকে সেরিব্রাম কন্ট্রোল করছে, এটাও যেমন ঠিক। লিম্বিক সিস্টেম আসলে ব্রেনের বিভিন্ন অংশকে আমরা আর কি লিম্বিক সিস্টেমের সেগুলো পার্ট বলছি। যেমন দেখো, আমাদের তোমরা নিশ্চয়ই নাম শুনেছো অ্যামিগডালা। অ্যামিগডালা কী করে বলো তো? অ্যামিগডালা হচ্ছে আমাদের মেনলি, আমরা ধরো যখন কোনো ভয় পাই বা আমাদের যখন খুব রাগ হয়, এই জিনিসগুলোকে কন্ট্রোল করে কিন্তু অ্যামিগডালা। মানে কি, আমাদের ইমোশনকে কন্ট্রোল করছে। তাহলে এই অ্যামিগডালা কিন্তু পার্ট হচ্ছে লিম্বিক সিস্টেমের, ঠিক আছে? এছাড়াও আমাদের এই যে থ্যালামাস, এই যে হাইপোথ্যালামাস, এগুলোও কিন্তু লিম্বিক সিস্টেমের পার্ট। বুঝতে পারলে? ওই জন্য দেখো, আমি সেক্সুয়াল বিহেভিয়ার হাইপোথ্যালামাসেও বলেছি, হাইপোথ্যালামাসও কিছুটা কন্ট্রোল করে সেক্সুয়াল বিহেভিয়ার, এবং লিম্বিক সিস্টেমও কন্ট্রোল করে। আমি বলছি কেন না, হাইপোথ্যালামাস লিম্বিক সিস্টেমের একটা পার্ট, ঠিক আছে? আবার লিম্বিক সিস্টেমের মধ্যে অবস্থিত হিপ্পোক্যাম্পাস, এটা মেনলি আমাদের মেমোরিকে কন্ট্রোল করে। এই হিপ্পোক্যাম্পাস কিন্তু সেরিব্রামের পার্ট, ওই জন্য আমরা আবার বলছি সেরিব্রাম মেমোরিকে কন্ট্রোল করে, ঠিক আছে? আর লিম্বিক সিস্টেম তো আমাদের মেমোরিকে কন্ট্রোল করছেই, বুঝতে পারছি? এগুলো বেসিক্যালি কী বলো তো, তোমাকে পুরোটা মাথায় রাখতে হবে, আমি যেভাবে আলোচনা করে দিলাম। এবার যেরকম অপশান দেবে তোমাকে সেই মতো করতে হবে, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো কি বলছে, অ্যান অটোজোমাল। আচ্ছা, এটা এখানে একটা দিয়েছে ক্রস, এটা আমি তোমাদের করে বলে দিচ্ছি। এখানটা দেখো, বলছে অ্যান অটোজোমাল রিসেসিভ রূপে বাহিত বংশগতি ধারায় যদি পিতা মাতা উভয়ই উপসর্গবিহীন বাহক হন, মানে পিতা মাতা উভয়ের জিনোটাইপটাই কি, পিতার ধরো হচ্ছে তোমার এ এবং এটার সাথে ক্রস হচ্ছে মাতারও হচ্ছে কিন্তু এ, মানে কি দুজনেই হচ্ছে অটোজোমাল রিসেসিভ। আচ্ছা, এবার বলো তো তাহলে এদের এখান থেকে গ্যামেট কি তৈরি হচ্ছে? এদের গ্যামেট তৈরি হচ্ছে, এখান থেকে গ্যামেট তৈরি হবে একটা ক্যাপিটাল এ গ্যামেট, একটা স্মল এ গ্যামেট, এবং এখান থেকেও একইভাবে তোমার তৈরি হচ্ছে কি দেখো, ক্যাপিটাল এ গ্যামেট এবং স্মল এ গ্যামেট, কারেক্ট? আচ্ছা, তাহলে এগুলো গ্যামেট তৈরি হলে এবার আমরা যদি এটা চেকার বোর্ডটা করি, তাহলে আমাদের চেকার বোর্ডটা কীরকম আসবে বলো তো? দেখো, আমরা যদি একটা চেকার বোর্ড করি তাহলে আমাদের কীরকম আসছে দেখো, এখানটাতে আমরা ধরো লিখলাম একটা গ্যামেট, আর এইখানে আমরা লিখলাম আমাদের আরেকটা গ্যামেট, ঠিক? বোঝা গেল? আচ্ছা, এবার তাহলে এখানে আমাদের কি হবে, এখানে আমাদের হবে হচ্ছে গিয়ে তোমার ক্যাপিটাল এ হচ্ছে, ঠিক আছে? এখানে আমাদের কি হবে, ক্যাপিটাল এ হচ্ছে এবং স্মল এ হচ্ছে, রাইট? এখানে আমার কি হচ্ছে দেখো, ক্যাপিটাল এ হচ্ছে এবং স্মল এ হচ্ছে, আর এখানে আমার কি হচ্ছে, স্মল এ এবং স্মল এ হচ্ছে, তাই? ঠিক? এবার প্রশ্নটা দেখো কি বলেছে, তবে তাদের সন্তানদের মধ্যে রোগ লক্ষণ প্রকাশ পাওয়ার সম্ভাবনা কত? মানে সন্তানদের মধ্যে অ্যাফেক্টেড, মানে রোগ লক্ষণ প্রকাশ পাওয়ার সম্ভাবনা কত? এবার দেখো, যেহেতু অটোজোমাল রিসেসিভ বলেছে, তাহলে আমরা জানি রিসেসিভ হোমোজাইগাস কন্ডিশনেই একমাত্র রোগ লক্ষণ প্রকাশ করে। তাহলে দেখো, আমাদের একমাত্র এই যেটা রয়েছে একমাত্র এইটাতেই হচ্ছে রোগ লক্ষণ কিন্তু প্রকাশিত হবে, তাই তো? চেকার বোর্ড থেকে তো আমরা সেটাই বুঝতে পারছি। তাহলে দেখো, আমরা কি বলতে পারি, 25% ক্ষেত্রে, এটাকে যদি আমরা পার্সেন্টেজে করি, 25% ক্ষেত্রে রোগ লক্ষণ প্রকাশ পাওয়ার সম্ভাবনা থাকছে, ঠিক? তাহলে এক্ষেত্রে আমাদের আনসার কি হবে, অপশন বি হবে 25%, এটা হচ্ছে আমার আনসার হবে, তাই তো? বোঝা গেল? আচ্ছা, তো
তো চলো পরের প্রশ্ন যাওয়া যাক। কি বলছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি এক প্রকার সংক্রামক রোগ? দেখো সংক্রামক রোগ আমাকে বলেছে, এগুলো অপশনগুলো দেখো। আচ্ছা, এখানে আমাদের সংক্রামক রোগ হবে কি টিবি। টিবি বা টিউবারকিউলোসিস হচ্ছে আমাদের সংক্রামক রোগ হবে। আচ্ছা দেখো, টিবি হচ্ছে, তোমরা জানো টিবি হচ্ছে একটা এয়ার বর্ন ডিজিজ। তার মানে কি, এটা একটা বায়ুবাহিত রোগ। মানে কোনো টিবি আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির মাধ্যমে যে টিবির যে ব্যাকটেরিয়াটা সেটা বায়ুবাহিত হয়ে সুস্থ ব্যক্তির দেহে প্রবেশ করলে সুস্থ ব্যক্তি আক্রান্ত হয়। তাই আমরা টিবিকে বলছি টিবি হচ্ছে একটা বায়ুবাহিত বা এয়ার বর্ন ডিজিজ। ঠিক। আচ্ছা, টিবি হচ্ছে একটা ব্যাকটেরিয়াল ডিজিজ। টিবির ব্যাকটেরিয়াটার নাম কি? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, এটা হচ্ছে টিবির ব্যাকটেরিয়াটার নাম। আচ্ছা, এবার যদি তোমাকে বলে টিবির জন্য কি টিকা বা ভ্যাকসিন দেওয়া হয় বলো তো? টিবি প্রতিষেধক হিসাবে আমাদের দেওয়া হয় কিন্তু বিসিজি। বিসিজিটা কি বলো তো? ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন, এটা পুরো নাম। বিসিজির পুরো কথা, এগুলো কিন্তু প্রতিটা, দেখো আমি যেগুলো বলছি প্রতিটা থেকে কিন্তু কোয়েশ্চেন হতে পারে। বিসিজি মানে কি? ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন। এবার দেখো এই যে ক্যালমেট এবং গুয়েরিন, বিসিজির যেটা হচ্ছে প্রথমে যেটা রয়েছে বি ফর ব্যাসিলাস। ব্যাসিলাসটা হচ্ছে ব্যাকটেরিয়া, মানে রড শেপেড ব্যাকটেরিয়াকে ব্যাসিলাস ব্যাকটেরিয়া বলে। মানে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলোকে দেখতে রডের মতো, রড শেপেড, সেই ব্যাকটেরিয়াকে আমরা বলি ব্যাসিলাস ব্যাকটেরিয়া। টিবির ব্যাকটেরিয়াটা হচ্ছে যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, এটা হচ্ছে এক ধরনের ব্যাসিলাস ব্যাকটেরিয়া। তাহলে টিবির যে এই যে ভ্যাকসিনটা যেটা বিসিজি, তাহলে বিসিজির পুরো কথাটা কি হচ্ছে? ব্যাসিলাস। ব্যাসিলাস মানে টিবির ব্যাকটেরিয়াটা সম্বন্ধেই বলছে। সি ফর কি? ক্যালমেট, এবং জি ফর কি? গুয়েরিন। এই ক্যালমেট এবং গুয়েরিন হচ্ছে সায়েন্টিস্ট, দুজন বিজ্ঞানী যারা এই টিবির প্রতিষেধক বা ভ্যাকসিনটাকে আবিষ্কার করেছিল। ঠিক আছে, তাহলে তোমাদের এখানে কোয়েশ্চেন কি হতে পারে? তোমাদের জিজ্ঞাসা করতে পারে টিবির ভ্যাকসিনটার নাম কি? বলবে বিসিজি। যদি জিজ্ঞেস করে কে আবিষ্কার করেছিল, বলবে ক্যালমেট এবং গুয়েরিন। ঠিক আছে, আর যদি জিজ্ঞেস করে টিবির ব্যাকটেরিয়াটা কী ধরনের, বলবে ব্যাসিলাস ব্যাকটেরিয়া বা রড শেপেড ব্যাকটেরিয়া। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, টিবি মেনলি তোমরা জানো লাং বা ফুসফুসকে অ্যাফেক্ট করে, এছাড়া অন্যান্য অর্গানকেও অ্যাফেক্ট করতে পারে, কিডনি, বোন, লিম্ফ নোড, এগুলোতেও কিন্তু টিবি হতে পারে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার দেখো ক্যান্সার। ক্যান্সার সম্পর্কে একটু বলে দিই ইম্পর্টেন্ট কী কী। ক্যান্সার মানে কি তোমরা জানো কি? আনকন্ট্রোলড সেল ডিভিশন হয় বা অ্যাবনর্মাল সেল ডিভিশন হয়ে সেখানে একটা টিউমার তৈরি হয়ে যায় ক্যান্সারের ক্ষেত্রে, তাই তো? আচ্ছা আচ্ছা, ক্যান্সার কজিং এজেন্টকে কি বলে বলো তো? মানে যে সমস্ত জিনিসগুলো আমাদের ক্যান্সার করে তাদেরকে আমরা কি বলি বলো তো? তাদেরকে আমরা বলি কার্সিনোজেন, তাই তো? এবার কার্সিনোজেন দেখো বিভিন্ন রকম হতে পারে। কিছু ফিজিক্যাল কার্সিনোজেন হয়, মানে ধরো ইউভি রেডিয়েশন, যেগুলো বিভিন্ন রে বা রশ্মি থেকে আমাদের ধরো হতে পারে ক্যান্সার, সেগুলোকে আমরা বলবো ফিজিক্যাল কার্সিনোজেন। আবার এরকম কিছু কেমিক্যাল আছে যেগুলো ক্যান্সার করতে পারে, তো সেগুলোকে আমরা কি বলবো? কেমিক্যাল কার্সিনোজেন। ঠিক আছে, তাহলে ক্যান্সার কজিং এজেন্টকে আমরা বলছি কার্সিনোজেন। আচ্ছা, স্টাডি অফ ক্যান্সার মানে ক্যান্সার সম্পর্কে, ক্যান্সার বিষয়ক অধ্যয়নকে আমরা কি বলি? অঙ্কোলজি। কি বলি? অঙ্কোলজি। ঠিক আছে। আচ্ছা, আর যদি ধরো যে ক্যান্সার কি হয় তোমরা জানো, একটা জায়গায় হওয়ার পর সেটা শরীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, তাই তো? তাহলে ক্যান্সারের যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়া, এটাকে আমরা কি বলি বলো তো? মেটাস্টেসিস। এটাকে আমরা কি বলি? মেটাস্টেসিস। বোঝা গেল? আচ্ছা, হাইপার টেনশন মানে কি বলো তো? হাই বিপি, হাই ব্লাড প্রেশারকে আমরা হাইপার টেনশন বলি। আমাদের নর্মাল ব্লাড প্রেশার কত? আমাদের নর্মাল ব্লাড প্রেশার হচ্ছে 120/80। ঠিক আছে, মানে 120/80, 120/80, এটাকে হচ্ছে আমরা নর্মাল আমাদের বিপি বলি। 120/80 mmHg। ঠিক আছে, মানে পারস্তম্ভের চাপের সমান mmHg। তাহলে 120/80 এর ইউনিটটা হচ্ছে mmHg। ঠিক আছে, mmHg, এইটা হচ্ছে মেন অ্যাকচুয়ালি পুরোটা, যে 120/80 mmHg, এটা হচ্ছে আমাদের নর্মাল ব্লাড প্রেশার। ঠিক আছে, এবারে হাইপার টেনশন মানে বুঝতেই পারছো, হাই ব্লাড প্রেশার। আচ্ছা, ব্লাড প্রেশার মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে বলো তো? ব্লাড প্রেশার মাপা হয় যে যন্ত্রের সাহায্যে, সেই যন্ত্রটার নাম হচ্ছে স্পিগমোম্যানোমিটার। ঠিক আছে, কি নাম সেই যন্ত্রটার? স্পিগমোম্যানোমিটার।
আচ্ছা, যদি তোমাকে বলে ব্লাড প্রেশারের ডেফিনেশন কি, ব্লাড প্রেশার কাকেও আমরা ব্লাড প্রেশার বলছি, ঠিক আক্ষরিক অর্থের সংজ্ঞাটা কি না, ব্লাড যখন আমাদের ধমনী মানে ব্লাড ভেসেল মেনলি ধমনীর বা আর্টারির মধ্যে দিয়ে ফ্লো করে, তখন সেই ব্লাডটা ধমনীর দেয়ালে যে চাপটা দেয় সেটাকেই আমরা বলছি ব্লাড প্রেশার। ঠিক আছে, আচ্ছা বোঝা গেল। এবারে দেখো ডায়াবেটিস সম্পর্কে আমি এটা একটু মুছে দিচ্ছি। ঠিক আছে, দেখো ডায়াবেটিস সম্পর্কে তোমাদের অনেকগুলো কিছু বলার আছে। এটা তোমাদের টিভি অ্যান্সার ছিল কোয়েশ্চেনটা। ডায়াবেটিস সম্পর্কে তোমাদের অনেক কিছু বলার আছে। দেখো ডায়াবেটিস আমরা জানি, আগে আমরা ডায়াবেটিস মেলিটাস সম্পর্কে কথা বলবো। ডায়াবেটিস মেলিটাস হচ্ছে, আমরা জানি আমাদের প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে আমাদের ইনসুলিন খরিত হচ্ছে। ঠিক আছে, আর আমাদের আলফা কোষ থেকে কি খরিত হয়, এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা কোষ থেকে আমাদের গ্লুকাগন ক্ষরণ হয়, তাই তো। আচ্ছা, এবার দেখো গ্লুকাগন ক্ষরণ হচ্ছে আলফা কোষ থেকে। এবার এই যে ইনসুলিন কি করে বলো তো, ব্লাডে গ্লুকোজের পরিমাণকে ইনসুলিন কমিয়ে দেয়। ঠিক আছে, আর গ্লুকাগন কি করে, ব্লাডে গ্লুকোজের পরিমাণকে বাড়িয়ে দেয়, মানে উল্টো কাজ এরা করে। এবারে ডায়াবেটিস মেলিটাস কখন হচ্ছে, ব্লাডে যদি এই ইনসুলিনের পরিমাণ কমে গেলে কি হবে বলো তো, ইনসুলিন কি করছিল, ইনসুলিন ব্লাড গ্লুকোজকে কমিয়ে রাখছিল, কিন্তু এখন ইনসুলিনের নিজের পরিমাণই কমে গেছে, ফলে কি হবে, ব্লাডে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে, যেটাকে আমরা ডায়াবেটিস মেলিটাস বলছি, বা আমরা প্রচলিত কথায় ডায়াবেটিস হয়েছে বা সুগার হয়েছে বলি, তাই তো। তার মানে ইনসুলিনের ডেফিসিয়েন্সির জন্য আমাদের ডায়াবেটিস মেলিটাস হচ্ছে। ঠিক, আচ্ছা দেখো ডায়াবেটিস মেলিটাস দু ধরনের হয়, টাইপ 1 হয়, টাইপ 2 হয়। ঠিক আছে, তাহলে ডায়াবেটিস মেলিটাস মেনলি আমাদের হচ্ছে দু রকমের হচ্ছে, একটা হচ্ছে তোমার টাইপ 1 আর একটা হয় হচ্ছে তোমার টাইপ 2। ঠিক আছে, টাইপ 1 আর টাইপ 2 দু ধরনের হচ্ছে। এবার দেখো টাইপ 1-এর কথা আমি প্রথমে বলছি। টাইপ 1 ডায়াবেটিস মেলিটাসের ক্ষেত্রে কি হয়, ধরো টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস হচ্ছে এক ধরনের অটো ইমিউন ডিজিজ মানে কোন ডিজিজগুলো, যখন আমাদের নিজস্ব বডির সেলই নিজের বডির সেলকে ধ্বংস করতে আরম্ভ করে, সেই অসুখগুলোকে আমরা কি বলি, অটো ইমিউন ডিজিজ। এবার হয় কি দেখো, এই টাইপ 1 ডায়াবেটিস মেলিটাসে কি হয়, আমাদের ইমিউন সিস্টেম আমাদের এই যে ইনসুলিন প্রডিউস করে যে সেলটা বিটা সেল, এটাকেই ধ্বংস করে দেয়, ফলে কি হচ্ছে, ইনসুলিন তৈরি হচ্ছে না, ইনসুলিনের ডেফিসিয়েন্সি হচ্ছে, ফলে ডায়াবেটিস হচ্ছে। এবং এই ডায়াবেটিসটাকে টাইপ 1 ডায়াবেটিসকে কিন্তু এটা মেনলি শিশুদের ক্ষেত্রে দেখা যায়, বা যারা ইয়াং অ্যাডাল্ট হয় তাদের ক্ষেত্রে এটা দেখা যায়, যার জন্য টাইপ 1 ডায়াবেটিসকে কী বলা হয় বলো তো, জুভেনাইল ডায়াবেটিস। জুভেনাইল মানে বাচ্চাবেলাকে আমরা বলি, শিশু অবস্থাকে আমরা জুভেনাইল বলি, যেহেতু এটা এই টাইপ 1 ডায়াবেটিস তোমার শিশু মানে বাচ্চাবেলা বা ইয়াং অ্যাডাল্টে দেখা যাচ্ছে, এই জন্য টাইপ 1 ডায়াবেটিসকে আমরা কিন্তু বলি জুভেনাইল ডায়াবেটিস বলি, বা একে আমরা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাসও বলি। কেন না, এখানে কিন্তু ইনসুলিন নিয়ে যেতে হয়, ইনসুলিন ইনজেকশন যেটা, সেটা কিন্তু লাইফ লং নিয়ে যেতে হয়, এই জন্য আমরা বলি ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস। ঠিক আছে, তাহলে আমরা টাইপ 1 ডায়াবেটিসের দুটো নাম জানলাম, জুভেনাইল ডায়াবেটিস অথবা কি ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস। ঠিক আছে, এবার ধরো যদি আমরা টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসের ক্ষেত্রে যাই, টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসে কি হয়, এটা মানে ধরো বিটা সেল ইনসুলিন তৈরি করছে, ইনসুলিন এবার কি করছে না, ব্লাডের গ্লুকোজগুলোকে নিয়ে গিয়ে ইনসুলিন কি করে, ব্লাডের গ্লুকোজের পরিমাণকে তো কমায়, কিন্তু ওই গ্লুকোজটাকে নিয়ে গিয়ে ও কী করে, আমাদের লিভারে বা আমাদের মাসেলে গ্লুকোজটাকেও গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে রাখে, এটাই তো কাজ ইনসুলিনের, ফলে ব্লাডে গ্লুকোজের পরিমাণটা কমে গেল। এবার এই টাইপ 2 ডায়াবেটিসে কী হয়, ধরো ইনসুলিন বিটা সেল থেকে তৈরি হয়ে ব্লাডের গ্লুকোজকে নিয়ে লিভার মাসেলের কাছে যাচ্ছে সঞ্চয় করে রাখার জন্য, কিন্তু লিভার বা মাসেলের সেলগুলো ইনসুলিনকে চিনতেই পারছে না, মানে ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে গেছে, বা ইনসুলিনের যে মানে ইনসুলিনের মতো করে সাড়া দিচ্ছে না। ঠিক আছে, মানে ইনসুলিনকে রেসপন্স করছে না,
বুঝতে পারছো? মানে ইনসুলিন তৈরি করছে, বিটা সেল ইনসুলিন তৈরি করছে, কিন্তু এই যে লিভার মাসেল যেখানে ইনসুলিন এই গ্লুকোজকে জমা রাখার জন্য নিয়ে যাচ্ছে, সেই লিভার মাসেলের সেলগুলো ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে গেছে। তার মানে ইনসুলিন রেজিস্ট্যান্স শো হয় টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসের ক্ষেত্রে। এবং এই টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস এটা মোর কমন, এটা মেনলি আমাদের মানে 40-এর পরে যে ডায়াবেটিসটা দেখা যায় মানে অ্যাডাল্টদের ক্ষেত্রে, সেটাই হচ্ছে এই টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস। এবং এই টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসের আরেকটা নাম কি না, অ্যাডাল্ট অনসেট ডায়াবেটিস। যেহেতু অ্যাডাল্টদের হচ্ছে ওই জন্য অ্যাডাল্ট অনসেট ডায়াবেটিস, ঠিক আছে। এটাকে আমরা নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাসও বলি। কি বলি? নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস। কেননা এখানে সবসময় যে ইনসুলিন ইঞ্জেকশন নিতেই হবে এরকম ব্যাপার নয়, লাইফস্টাইল চেঞ্জেসের মাধ্যমেও আমরা এটাকে কন্ট্রোলে রাখতে পারি, ঠিক আছে। তাহলে এর খুব ভালো করে দুটো কেন হয় এবং এদের যে আর যে নামগুলো রয়েছে সেগুলো মাথায় রাখবে, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। ডায়াবেটিস ইনসিপিডাস, ডায়াবেটিস ইনসিপিডাসটা কী বলো তো? তোমরা জানো নেফ্রনের যেটা ডিস্টাল কনভলিউটেড টিবিউল বা দূরবর্তী সংবর্তনালিকা এবং কালেক্টিং টিবিউল বা সংগ্রাহী নালিকা যেটা, সেখানে কি হয়, এই যে একটা হরমোন বেরোয় আমাদের পস্টেরিয়ার পিটুইটারি থেকে, আমাদের মানে পশ্চাৎ পিটুইটারি থেকে আমাদের কি হচ্ছে একটা এডিএইচ, কি নাম হরমোনটার? না এডিএইচ, যেটা কি অ্যান্টি ডাইউরেটিক হরমোন বা এটাকে আমরা ভেসোপ্রেসিনও বলি। এই এডিএইচ হরমোনটা আমাদের পশ্চাৎ পিটুইটারি থেকে বেরোয় এবং এই হরমোনটা আমাদের ওই দূরবর্তী নেফ্রনের দূরবর্তী সংবর্তনালিকা এবং সংগ্রাহী নালিকা থেকে কি করে বলো তো? ওয়াটার অ্যাবজর্পশনে হেল্প করে, জলকে অ্যাবজর্ব করতে হেল্প করে, যার ফলে কি আমাদের ইউরিনের কনসেন্ট্রেশনটা ঠিকঠাক থাকে। কিন্তু যখন এই এডিএইচ হরমোনের ডেফিসিয়েন্সি হচ্ছে তখন কি হচ্ছে না, ইউরিনটা, তার মানে কি হচ্ছে, জলের অ্যাবজর্পশনটা হচ্ছে না, ফলে কি হচ্ছে, অনেক লঘুমূত্র তৈরি হচ্ছে। এইটাকেই আমরা বলছি ডায়াবেটিস ইনসিপিডাস, ঠিক আছে। তাহলে আমি ডিটেলে দুরকম ডায়াবেটিস কেন হয়, কি বৃত্তান্ত, সবটাই তোমাদের বলে দিলাম। আচ্ছা বলো তো গ্লাইকোজেনেসিস কি? গ্লাইকোজেনেসিস কিন্তু হচ্ছে এই যে লিভারে বা মাসেলে গ্লুকোজ যে সঞ্চিত থাকছে, গ্লুকোজ কিন্তু গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকছে আমাদের লিভারে বা মাসেলে। এই যে গ্লুকোজের যে গ্লাইকোজেনে পরিণত হওয়া, এটাকে আমরা বলছি যে পদ্ধতির মাধ্যমে হয় সেটাকে বলে গ্লাইকোজেনেসিস। আর গ্লাইকোজেনোলাইসিস মানে কি? লাইসিস, কোনো কিছুর পিছনে লাইসিস থাকা মানে জানবে ভাঙা, কোনো কিছুকে ভাঙাকে আমরা লাইসিস বলি। গ্লাইকোজেনোলাইসিস মানে কি? যখন গ্লাইকোজেন ভেঙে যাচ্ছে, গ্লাইকোজেন ভেঙে কি তৈরি হবে? গ্লুকোজ তৈরি হবে। তাহলে এই যে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হয় এটাকে আমরা বলি গ্লাইকোজেনোলাইসিস, ঠিক আছে। আরেকটা টার্ম আছে সেটা হচ্ছে নিওগ্লুকোজেনেসিস। কি বলতো? নিওগ্লুকোজেনেসিস বা গ্লুকোনিওজেনেসিস একই জিনিস, নিওগ্লুকোজেনেসিস বা গ্লুকোনিওজেনেসিস। এখানে কি হয়, মানে ধরো নন কার্বোহাইড্রেট কোনো জিনিস মানে প্রোটিন বা ফ্যাট থেকে গ্লুকোজ তৈরি হয়, এই প্রসেসটাকে আমরা বলি গ্লুকোনিওজেনেসিস বা নিওগ্লুকোজেনেসিস, ঠিক আছে। তাহলে মনে রাখবে, আমি সবগুলো কিন্তু বলে দিলাম। আচ্ছা, আর এই প্রসঙ্গে বলে রাখি, তোমরা আমার আগের যারা যদি আমার আগের ভিডিওগুলো না দেখো, এই চ্যানেলের প্লেলিস্টে গেলে তোমরা পাবে, বা আমি এই ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো। আমি এএনএম জিএনএম এর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো এরকম বিস্তারিতভাবে আলোচনা করেই আমি লাইফ সায়েন্সের কোয়েশ্চেনগুলো তোমাদের করিয়েছি। তো তোমরা যারা ভিডিওটা দেখোনি, ওই প্লেলিস্টটা দেখোনি, অবশ্যই একবার চেক করো, ঠিক আছে। আচ্ছা চলো পরের প্রশ্ন কি বলছে দেখো, বাদুড়ের দ্বারা পরাগ সংযোগের ঘটনাকে কি বলে? বাদুড়ের দ্বারা পরাগ সংযোগের ঘটনাকে বলে এই যে কাইরপটেরোফিলি, ঠিক আছে। অপশন সি হবে তোমার, কাইরপটেরোফিলি, এটা হচ্ছে বাদুড়ের দ্বারা পরাগ সংযোগ। আচ্ছা, এন্টেমোফিলি কি বলতো? পতঙ্গ, এন্টেমো মানে পতঙ্গ, পতঙ্গ বা ইনসেক্ট দ্বারা পরাগ সংযোগ হলে সেটাকে আমরা বলবো এন্টেমোফিলি। অর্নিথোফিলি কি বলতো? পাখি, অর্নিথ মানে পাখি, পাখির দ্বারা বা বার্ডসের দ্বারা পরাগ সংযোগ হলে আমরা বলবো অর্নিথোফিলি। আর মেলাকোফিলি কি বলতো? মেলাকোফিলি মানে হচ্ছে বিভিন্ন স্নেল মানে শামুক জাতীয় প্রাণীদের দ্বারা যখন মানে শামুক জাতীয় প্রাণীরা কার মধ্যে পড়ে বলতো? মোলাস্ক পর্বভুক্ত প্রাণী এরা। তো এদের দ্বারা পরাগ সংযোগ হলে সেটাকে আমরা বলবো মেলাকোফিলি, ঠিক আছে। আচ্ছা বলো তো বায়ুর মাধ্যমে পরাগ সংযোগের ঘটনাকে কি বলে? বায়ুর মাধ্যমে পরাগ সংযোগের ঘটনাকে আমরা বলি অ্যানিমোফিলি। আর জলের মাধ্যমে পরাগ সংযোগের ঘটনাকে কি বলে? জলের মাধ্যমে পরাগ সংযোগের ঘটনাকে বলা হয় হাইড্রোফিলি, ঠিক আছে।
আচ্ছা, তো চলো পরের প্রশ্নে যা যা কী বলছে দেখো। রাসায়নিকভাবে ইনসুলিন হলো, ইনসুলিন কি? রাসায়নিকভাবে ইনসুলিন হচ্ছে প্রোটিন, ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রোটিন জাতীয় হরমোন। তো অপশন বি হবে এক্ষেত্রে। আচ্ছা, এবার এই প্রসঙ্গে আমি কয়েকটা বলে দিই তোমাদের। আচ্ছা বলো তো, স্টেরয়েড হরমোনের কয়েকটা স্টেরয়েড হরমোনের উদাহরণ কী কী হবে? স্টেরয়েড হরমোনের উদাহরণ হবে তোমার টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, ঠিক আছে। এছাড়া ধরো কর্টিসল, অ্যালডোস্টেরন, এগুলো হচ্ছে আমাদের সব স্টেরয়েড হরমোনের উদাহরণ, তাই তো। আচ্ছা, কর্টিসল আর অ্যালডোস্টেরন কোথা থেকে খরিত হয় বলো তো? কর্টিসল এবং অ্যালডোস্টেরন খরিত হয় আমাদের অ্যাড্রিনাল কর্টেক্স থেকে, তাই তো। আর টেস্টোস্টেরন তো জানো টেস্টিসের লেডিক সেল থেকে, ইন্টারস্টেশিয়াল সেল অফ লেডিক থেকে আমাদের টেস্টোস্টেরন ক্ষরণ হয়। আর ইস্ট্রোজেন আমাদের ওভারিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন ক্ষরণ হয়। আর প্রোজেস্টেরন আমাদের কর্পাস লুটিয়াম থেকে খরিত হয়, তাই তো। আচ্ছা, আর হচ্ছে আচ্ছা, এবার কতগুলো তুমি প্রোটিন জাতীয় হরমোনের নাম বলো তো। প্রোটিনেশিয়াস হরমোন বা পেপটাইড হরমোন। ইনসুলিন তো হলো, ইনসুলিন, গ্লুকাগন, মানে প্যানক্রিয়াস থেকে যে হরমোনগুলো বেরোয় সবগুলোকেই আমরা প্রোটিন হরমোন বলতে পারি, ঠিক আছে। এছাড়া পিটুইটারি গ্রন্থির যত হরমোন আছে, মানে অগ্রপিটুইটারি, পশ্চাৎ পিটুইটারি থেকে যত হরমোন বেরোচ্ছে সেগুলো সবই প্রোটিনেশিয়াস হরমোন, ঠিক আছে। এছাড়াও ধরো প্যারাথাইরয়েড হরমোন যেটা আছে, যেটাকে আমরা পিটিএইচ, মানে থাইরয়েড গ্রন্থির পিছনে যে প্যারাথাইরয়েড গ্রন্থি থাকে সেই প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে বেরোয় হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন। এই প্যারাথাইরয়েড হরমোনটাও কিন্তু একটা প্রোটিন জাতীয় হরমোন। এছাড়া ক্যালসিটোনিন কিন্তু আমাদের থাইরয়েড গ্রন্থি থেকেই খরিত হয়। ক্যালসিটোনিন থাইরয়েড গ্রন্থির প্যারাফলিকিউলার সেল, কি সেল? প্যারাফলিকিউলার সেল থেকে, থাইরয়েড গ্রন্থির প্যারাফলিকিউলার সেল থেকে আমাদের ক্যালসিটোনিন খরিত হয়। এটাও কিন্তু একটা প্রোটিনেশিয়াস হরমোন, ঠিক আছে। আচ্ছা, বোঝা গেল। আচ্ছা, এই প্রসঙ্গে বলি, এই যে প্যারাথাইরয়েড হরমোন কী করে বলো তো? প্যারাথাইরয়েড হরমোনের ফাংশন হচ্ছে, প্যারাথাইরয়েড হরমোন আমাদের বডিতে, আমাদের ব্লাডে ক্যালসিয়ামের পরিমাণকে বাড়িয়ে দেয়। প্যারাথাইরয়েড হরমোন ক্যালসিয়ামের পরিমাণকে বাড়ায়, আর এর ঠিক উল্টো কাজ করে হচ্ছে ক্যালসিটোনিন আমাদের ব্লাডে ক্যালসিয়ামের পরিমাণকে কমিয়ে দেয়, ঠিক আছে। তাহলে প্যারাথাইরয়েড হরমোন ক্যালসিয়ামের পরিমাণকে বাড়িয়ে দেয়, আর ক্যালসিটোনিন ক্যালসিয়ামের পরিমাণকে কমিয়ে দেয়, ঠিক আছে। আচ্ছা, বোঝা গেল। আচ্ছা, এবার আরেকটা ধরনের হরমোন হয়, সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ হরমোন। কয়েকটা অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ হরমোনের উদাহরণ বলো তো। আমাদের থাইরয়েড হরমোন হবে T3, T4, মানে T4 যেটাকে আমরা থাইরক্সিন বলি, T3 মানে কি? ট্রাই আয়োডোথাইরোনিন। এই দুটো হচ্ছে আমাদের অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ হরমোন। এছাড়াও অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন, যেগুলোকে আমরা এমার্জেন্সি হরমোন বলি বা ক্যাটেকোলামাইন্স বলি, তাই তো। অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন, এদের আরেকটা করে নাম কি? এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন। এগুলো সবই হচ্ছে আমাদের অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ হরমোন। এবং কোন অ্যামাইনো অ্যাসিড থেকে এটা ডেরিভেটিভ, মানে ডিরাইভড হয়েছে, মানে অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ হরমোন মানে কোনো একটা অ্যামাইনো অ্যাসিড থেকে এগুলো ডিরাইভড হয়েছে, ঠিক আছে। তো কোন অ্যামাইনো অ্যাসিড থেকে হচ্ছে বলো তো? টাইরোসিন। যদি এটা আসে তোমাদের প্রশ্নে, কোন অ্যামাইনো অ্যাসিড থেকে এই যে T3, T4, অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন এরা তৈরি হচ্ছে? বলবে টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড থেকে, ঠিক আছে। আরেকটা অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ হরমোন আছে যেটা হচ্ছে মেলাটোনিন। আচ্ছা, মেলাটোনিন কোথা থেকে খরিত হয় বলো তো? মেলাটোনিন আমাদের পিনিয়াল বডি থেকে, পিনিয়াল গ্রন্থি থেকে মেলাটোনিন আমাদের খরিত হয়। এবং এই মেলাটোনিন আমাদের ঘুমোতে সাহায্য করে। মানে ধরো আমাদের যেটা সার্কাডিয়ান সাইকেল, যেটা স্লিপ অ্যাওয়েক সাইকেল, এটাকে মেনটেন কন্ট্রোল করে হচ্ছে এই মেলাটোনিন, ঠিক আছে। পিনিয়াল বডি থেকে খরিত হয়। এটাও হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড ডিরাইভড হরমোন। এবং এটা কিন্তু তৈরি হয় ট্রিপ্টোফ্যান নামক একটা অ্যামাইনো অ্যাসিড থেকে এটা তৈরি হয়, ঠিক আছে। দেখবে এই জন্য বলে তোমাদের, আমাদের ধরো যদি আমরা ঘরের লাইট অফ রাখি তাহলে আমাদের ঘুম পায়। কেন বলো তো? এই মেলাটোনিন হরমোনটা অন্ধকারে খরিত হয়, মানে বেশি খরিত হয়, ফলে আমাদের ঘুম পায়। আর উজ্জ্বল আলোতে এই মেলাটোনিনের পরিমাণটা কমে যায়, ফলে আমাদের ঘুম, দেখবে খুব লাইট ফাইট জ্বালিয়ে দিলে আমাদের ঘুমটা কেটে যায়, ঠিক আছে। আচ্ছা, তো বোঝা গেল। এইগুলো কি বলো তো? পারলে এগুলো নোট করে নেবে, একটা নোট বানিয়ে নেবে, এবং এগুলো এরকমভাবে অ্যানালিসিস করেই তোমাদের কিন্তু খুব ডিটেলসে একটু পড়তে হবে। এবারে কোয়েশ্চেন দেখে নিশ্চয়ই বুঝেছো সেটা। তো ওই জন্য আমি প্রতিটা অপশানকে খুব ডিটেলে আলোচনা করে দিচ্ছি, এবং এখান থেকে কী কী কোয়েশ্চেন হতে পারে ডিটেলে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো কি বলছে, শ্বসন প্রক্রিয়ায় উৎপাদিত কার্বন ডাই অক্সাইড এবং গৃহীত অক্সিজেনের আয়তনের অনুপাতকে কি বলে? আচ্ছা, এখানে অপশানগুলো দেখো, এখানে অপশানগুলো যেগুলো রয়েছে এর মধ্যে তোমার আনসার হবে রেসপিরেটরি কোশেন্ট বলে, অপশান এ হবে, ঠিক আছে। এটার আনসার হবে, মানে আমাদের RQ, এটা শর্টে আমরা RQ বলি,
আর কিউ এর আমাদের ফর্মুলাটা কি না, আমাদের যতটা CO2 তৈরি হচ্ছে এই রেসপিরেশনের ফলে CO2 যতটা আমাদের তৈরি হচ্ছে বাই হচ্ছে আমরা কতটা অক্সিজেন কনজিউম করেছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আরকিউ। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, যদি তোমাদের জিজ্ঞেস করে কার্বোহাইড্রেটের আরকিউ কত, কার্বোহাইড্রেটের আরকিউ হচ্ছে তোমাদের 1, কার্বোহাইড্রেটের আরকিউ হচ্ছে তোমাদের 1। যদি বলে তোমাদের ফ্যাটের আরকিউ কত, ঠিক আছে, ফ্যাটের আরকিউ হচ্ছে কিন্তু তোমার 0.7। এই ভ্যালুগুলো একটু মাথায় রাখবে, 0.7, ঠিক আছে, 0.7 হচ্ছে ফ্যাটের। আর যদি তোমাকে বলে প্রোটিনের কত, প্রোটিনের বলবে 0.8, প্রোটিনের হচ্ছে 0.8, ঠিক আছে। আর যদি বলে অর্গ্যানিক অ্যাসিডের কিন্তু আরকিউ ভ্যালু গ্রেটার দ্যান 1, ঠিক আছে, মানে অর্গ্যানিক অ্যাসিডের কথা যদি আমি বলি, অর্গ্যানিক অ্যাসিডের আরকিউ ভ্যালু কিন্তু গ্রেটার দ্যান 1, ঠিক আছে, গ্রেটার দ্যান 1 হচ্ছে অর্গ্যানিক অ্যাসিডের আরকিউ ভ্যালু কিন্তু গ্রেটার দ্যান 1, মানে একের থেকে বেশি, ঠিক আছে। আচ্ছা, এইগুলো একটু মাথায় রাখবে, ভ্যালুগুলো মাথায় রাখবে। আচ্ছা, এখানে বাকি যে অপশানগুলো রয়েছে একটু দেখে নিই আমরা। দেখো, এই যে বলছে না কম্পেনসেশন পয়েন্ট, এগুলো আমি একটু ছোট করে তোমাদের জাস্ট বলে দিচ্ছি। দেখো, কম্পেনসেশন পয়েন্টটা কী বলো তো, ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষের ক্ষেত্রে কম্পেনসেশন পয়েন্ট মানে হচ্ছে যখন ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষের হার আর আমাদের এই রেসপিরেশন বা শ্বসনের হারটা যখন সমান হয়ে যাচ্ছে, সেই যে পয়েন্টে এই ঘটনাটা হচ্ছে সেটাকে আমরা কম্পেনসেশন পয়েন্ট বলছি। এবং এক্ষেত্রে কিন্তু আমাদের এরকম পরিস্থিতি তৈরি হলে আমাদের নেট যে CO2, নেট কার্বন ডাই অক্সাইডের এক্সচেঞ্জ বা নেট যে অক্সিজেনের এক্সচেঞ্জ, এটাও কিন্তু 0 হয়ে যাবে, ঠিক আছে। মানে দেখো কি হয়, ফটোসিনথেসিসে কী করছি আমরা, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছি, অক্সিজেন ছাড়ছি, আবার রেসপিরেশন আমরা কী করছি, অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছাড়ছি। তাহলে যখন উদ্ভিদের ক্ষেত্রে এই দুটোর রেট সমান হয়ে যাচ্ছে, ফলে তাদের নেট কার্বন ডাই অক্সাইডের এক্সচেঞ্জ কী হবে, 0 হবে, কারণ পুরোটাই তো সমান। যতটা আমি কার্বন ডাই অক্সাইড ফটোসিনথেসিসে নিয়েছিলাম ততটাই আমি আবার তোমার ধরো রেসপিরেশনে আমি ছেড়ে দিলাম, তাই তো, বা যতটা ফটোসিনথেসিসে আমি অক্সিজেন তৈরি করেছিলাম ততটাই আমি রেসপিরেশনে আবার অক্সিজেন নিয়ে নিলাম। ওই জন্য এখানে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের নেট এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে কত, 0, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ওয়ারবার্গ এফেক্টটা কী বলো তো, এটা হচ্ছে মানে আমাদের যখন মানে প্লান্টের ক্ষেত্রে যখন হাই কনসেন্ট্রেশন থাকছে, হাই কনসেন্ট্রেশন অফ অক্সিজেনের কনসেন্ট্রেশনটা যদি খুব বেড়ে যায়, সেই সময় কী হয়, ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষটা বন্ধ হয়ে যায়। যদি অক্সিজেনের পরিমাণ প্লান্টের আশেপাশে খুব বেশি থাকে, অক্সিজেনের কনসেন্ট্রেশন, সেই পরিস্থিতিতে কিন্তু সালোক সংশ্লেষটা বন্ধ হয়ে যাচ্ছে। এই যে ঘটনাটা এটাকেই বলছে ওয়ারবার্গ এফেক্ট, এবং এটা মেনলি C3 প্ল্যান্টে দেখা যায় বেশি। এটা মেনলি এই ঘটনাটা C3 প্ল্যান্টে মেনলি দেখা যায়। কেন দেখা যায় না, এই ক্ষেত্রে C3 প্ল্যান্টে অ্যাকচুয়ালি এই অক্সিজেনের পরিমাণটা যখন খুব বেড়ে যায়, তখন ওই C3 প্ল্যান্টে ফটো রেসপিরেশনের পরিমাণ বেড়ে যায়, যার জন্যই এই ঘটনাটা ঘটে যে হাই অক্সিজেন কনসেন্ট্রেশনে সালোক সংশ্লেষ বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এই প্রসঙ্গে তোমাদের আরও কয়েকটা কোয়েশ্চেন বলি। যদি বলে তোমাকে ফটো রেসপিরেশন কোথায় হয়, মানে কোন কোন অর্গানেলি ফটো রেসপিরেশনে হেল্প করে, বলবে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট এবং পারক্সিজোম, এই 3টে কোষীয় অঙ্গাণু আমাদের ফটো রেসপিরেশনে C3 প্ল্যান্টের ক্ষেত্রে হেল্প করে, ঠিক আছে। আচ্ছা, C3 প্ল্যান্ট কিন্তু ধরো C3 প্ল্যান্ট মানে মেনলি আমাদের যে রাইস মানে ধান গম যেগুলো হচ্ছে আমাদের ওটস বার্লি, এইসব প্ল্যান্টসগুলোকে আমরা C3 প্ল্যান্ট বলছি। এবং C3 প্ল্যান্টের এই কোয়েশ্চেনটাও তোমাদের এসছে 2024-এ, C3 প্ল্যান্টের ক্ষেত্রে ফার্স্ট স্টেবল প্রোডাক্টটা কী বলো তো, প্রথম যে স্টেবল প্রোডাক্টটা তৈরি হয় সেটা হচ্ছে 3PGA, তাই তো, এটা এসছে তোমাদের 3PGA, মানে 3PGA মানে এটা একটা 3 কার্বন একটা কম্পাউন্ড, এবং 3PG এর ফুল ফর্ম কি, ফসফোগ্লিসারিক অ্যাসিড, তাই তো, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা কিন্তু আমাদের C3 প্ল্যান্টের ক্ষেত্রে ফার্স্ট স্টেবল প্রোডাক্ট। এবং এই C3 প্ল্যান্টের ক্ষেত্রে যে মেন যে এনজাইমটা কাজ করছে, প্রাইমারি যে এনজাইমটা কাজ করছে বা উৎসেচকটা এই কার্বন ডাই অক্সাইড ফিক্সিংয়ে কাজ করছে, সেটার নাম কি, রুবিস্কো। C3 প্ল্যান্টের ক্ষেত্রে মেনলি কোন এনজাইমটা কার্বন ডাই অক্সাইড ফিক্সেশনে হেল্প করছে না, রুবিস্কো, ঠিক আছে। আচ্ছা, রুবিস্কো কিন্তু আরেকটা জিনিসও মাথায় রাখবে, এই কোয়েশ্চেনটাও দিতে পারে। রুবিস্কো আমাদের যদি বলে আমাদের পৃথিবীতে সব থেকে বেশি কোন এনজাইমটা পাওয়া যায়, সেটার অ্যান্সারও হবে কিন্তু রুবিস্কো হবে, ঠিক আছে।
আর রুবিস্কো এমন একটা এনজাইম, রুবিস্কো কিন্তু কার্বন ডাই অক্সাইডের সাথেও বাইন্ড করতে পারে, অক্সিজেনের সাথেও বাইন্ড করতে পারে, মানে যেটার কনসেন্ট্রেশন বেশি থাকবে রুবিস্কো সেটার সাথেই বাইন্ড করতে পারবে। দেখবে ওর নামটার মধ্যেই রয়েছে, রুবিস্কোর নাম কি, রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেস। রুবিস্কো যে সি ফর কার্বক্সিলেজ, ও ফর অক্সিজেনেস, মানে কি এই রুবিস্কো এনজাইমটা কার্বন ডাই অক্সাইডের সাথেও যুক্ত হতে পারে এবং অক্সিজেনের সাথেও যুক্ত হতে পারে, ঠিক আছে। এই জন্য নাম হচ্ছে রাইবুলোজ 1,5 বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেস, এটা রুবিস্কোর পুরো নাম, ঠিক আছে। এবার দেখো এই যে C4 প্ল্যান্ট, এবার যদি আমি একটু C4 প্ল্যান্টের কথা বলি, C4 প্ল্যান্টের ক্ষেত্রে কিন্তু C4 প্ল্যান্টের ক্ষেত্রে কিন্তু আমাদের এই ফটো রেসপিরেশন দেখা যায় না, ঠিক আছে, ফটো রেসপিরেশন কিন্তু C4 প্ল্যান্টের ক্ষেত্রে দেখা যায় না। এবং যদি বলে ক্রাঞ্চ অ্যানাটমি, কোন, এটা হচ্ছে একটা পাতার একটা অ্যানাটমি, মানে পাতার একটা গঠন, লিফ অ্যানাটমি, সেটা হচ্ছে ক্রাঞ্চ অ্যানাটমি। বলে যদি তোমাকে জিজ্ঞেস করে ক্রাঞ্চ অ্যানাটমি কোন উদ্ভিদে দেখা যায়, সেটাও কিন্তু C4 প্ল্যান্টে তোমার ক্রাঞ্চ অ্যানাটমি দেখা যায়। এবং এই C4 প্ল্যান্ট মানে মেনলি C4 প্ল্যান্ট মানে তুমি বলতে পারো সুগার ক্যান, মানে আখ গাছ, ভুট্টা গাছ, এগুলো হচ্ছে C4 প্ল্যান্ট। C4 প্ল্যান্টে তাহলে ক্রাঞ্চ অ্যানাটমি দেখা যাচ্ছে। এবং C4 প্ল্যান্টে মেন এনজাইম হচ্ছে যেটা কার্বন ডাই অক্সাইড ফিক্সেশনে হেল্প করছে, সেই এনজাইমটার নাম কি, পেপ কার্বক্সিলেজ। কি নাম, পেপ কার্বক্সিলেজ, ঠিক আছে। এবং এখানে C4 প্ল্যান্টে ফটো রেসপিরেশন কিন্তু হয় না, অ্যাবসেন্ট, ঠিক আছে। আর আরেকটা জিনিস তোমাকে বলবো, সেটা হচ্ছে গিয়ে C4 প্ল্যান্টের ক্ষেত্রে প্রথম যে স্টেবল প্রোডাক্টটা তৈরি হয় C4 প্ল্যান্টের ক্ষেত্রে, সেটার নাম কি না, OAA, মানে কি, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। C4 প্ল্যান্টের ক্ষেত্রে ফার্স্ট স্টেবল প্রোডাক্টটা হচ্ছে OAA, মানে হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে একটা 4 কার্বন কম্পাউন্ড, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, তাহলে C3 ক্ষেত্রে হচ্ছে 3PGA ফার্স্ট স্টেবল প্রোডাক্ট, আর C4 এর ক্ষেত্রে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, আর স্যাচুরেশন পয়েন্টটা কি, স্যাচুরেশন পয়েন্ট মানে হচ্ছে তুমি বলতে পারো ফটোসিনথেসিসের ক্ষেত্রে বা সালোকসংশ্লেষের ক্ষেত্রে স্যাচুরেশন পয়েন্ট মানে হচ্ছে এটা হচ্ছে একটা লাইটের, তুমি বলতে পারো মানে লাইট ইন্টেন্সিটি, যেটাতে ফটোসিনথেসিসটা ম্যাক্সিমাম রেটে হচ্ছে, মানে হচ্ছে এমন একটা লাইট ইন্টেন্সিটি, মানে ওই পয়েন্ট, মানে এমন ধরো এমন একটা লাইট ইন্টেন্সিটিতে, এমন একটা লাইট ইন্টেন্সিটি যেটাতে ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষটা ম্যাক্সিমাম হচ্ছে, এবং তারপরে যদি আমি আরও লাইটের ইন্টেন্সিটিকে বাড়াই, তারপরে কিন্তু আর ফটোসিনথেসিসের রেটটা আমার আর বাড়বে না, ঠিক আছে, মানে ওটা ওই পয়েন্টটাকে আমরা বলছি স্যাচুরেশন পয়েন্ট, ঠিক আছে। এটা অনেকভাবে হতে পারে, স্যাচুরেশন পয়েন্ট লাইট ইন্টেন্সিটি দিয়েও, যেরকম আমি বললাম, হতে পারে কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন দিয়েও আমরা বোঝাতে পারি এই জিনিসটাকে, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো কি বলছে, নিচের কোনটি কৃত্রিম অক্সিন, নিচের কোনটি কৃত্রিম অক্সিন বলো তো কী হবে। এক্ষেত্রে আনসার হবে তোমার NaA, মানে হচ্ছে ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড। এই যে ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড বা NaA, এটা হচ্ছে আমার কৃত্রিম অক্সিন, অ্যাসিটিক, এটা হচ্ছে আমার কৃত্রিম অক্সিন। আচ্ছা, আর এই যে আমাদের IAA যেটা রয়েছে, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে আমাদের ন্যাচারাল অক্সিন, ঠিক আছে, আমাদের প্রাকৃতিক অক্সিন হচ্ছে এটা। আচ্ছা, কাইনেটিনটা কি, কাইনেটিনটা হচ্ছে, আচ্ছা কাইনেটিনে পরে আসছি, আমি একটু অক্সিনটা একটু বলে দিই তোমাদের। আচ্ছা, তাহলে আমাদের কৃত্রিম অক্সিন একটা তো হলো NaA, মানে ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড। আরেকটা কৃত্রিম অক্সিন আছে, ধরো এই যে 2,4-D, এই যে 2,4-Dটা কী বলো তো, আমাদের আগাছা নাশক 2,4-D, তাই তো, এইটাও কিন্তু হচ্ছে আমাদের কৃত্রিম অক্সিন। 2,4-D আগাছা নাশক। 2,4-D এর পুরো কথা কি, 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে, 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে কৃত্রিম অক্সিন। আর ন্যাচারাল অক্সিন তো বললাম, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে IAA, এটা ন্যাচারাল অক্সিন। অক্সিন মেনলি অনেক ফাংশন আছে অক্সিনের, তার মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ আমি বলে দিচ্ছি। যদি বলে পার্থেনোকার্পিক, মানে হচ্ছে সিডলেস ফ্রুট, মানে বীজহীন ফল উৎপাদনে হেল্প করে কোন হরমোন, বলবে অক্সিন, ঠিক আছে।
এই ঘটনাটাকে আমরা বলি পার্থেনোকার্পি। এছাড়া ধরো আমাদের এই অক্সিন কোথায় থাকে, আমাদের যে মূল এবং কাণ্ডের একদম টিপে থাকে, ফলে কি হয় আমাদের মূল আর কাণ্ডের দৈর্ঘ্য বা লেন্থে বৃদ্ধি করতে অক্সিন হেল্প করে। তাও এটাকে আমরা মেনলি বলি রুটিং হরমোন বলি, কেন না এটা মেনলি রুটের দৈর্ঘ্য বাড়াতে বা রুটের বা মূলের ডেভেলপমেন্ট হেল্প করে, অক্সিনকে আমরা বলি রুটিং হরমোন। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসো কাইনেটিন। কাইনেটিনটা কি বলতো, কাইনেটিন হচ্ছে এটা এক ধরনের সিনথেটিক সাইটোকাইনিন। কাইনেটিন আর এই যে বিএপি যেটা রয়েছে না, বিএপির পুরো কথা কি বলতো, বেনজাইল অ্যামাইনো পিউরিন। বিএপির পুরো কথা কি, বি ফর বেনজাইল, এ ফর অ্যামাইনো, পি ফর পিউরিন। তো এটা হচ্ছে একটা সিনথেটিক, এই বিএপিও হচ্ছে একটা সিনথেটিক বা কৃত্রিম সাইটোকাইনিন। ঠিক আছে, আর কাইনেটিনও হচ্ছে একটা কৃত্রিম সাইটোকাইনিন। আর যেটা আমাদের যদি তুমি বলো তাহলে ন্যাচারাল কোনটা বা প্রাকৃতিক সাইটোকাইনিন কোনটা, জিয়াটিন, যেটা উদ্ভিদে মেনলি ন্যাচারালি পাওয়া যায় সেটার নাম হচ্ছে জিয়াটিন। এটা হচ্ছে আমাদের ন্যাচারাল বা প্রাকৃতিক সাইটোকাইনিন। আচ্ছা সাইটোকাইনিন এই যে হরমোনটা, এটা মেনলি তুমি নারকেলের জলে, যদি এই প্রশ্নটা আসে নারকেলের জলে কোন হরমোন পাওয়া যায়, বলবে সাইটোকাইনিন। সাইটোকাইনিন মেনলি আমাদের সেল ডিভিশনে হেল্প করে, এবং সাইটোকাইনিন একটা মানে উদ্ভিদের বয়স কমাতেও হেল্প করে সাইটোকাইনিন। ঠিক আছে, আর সাইটোকাইনিন মেনলি কাণ্ডের ডেভেলপমেন্টে বা শুটের ডেভেলপমেন্টে হেল্প করে, এই জন্য সাইটোকাইনিনকে আমরা কি বলি, শুটিং হরমোন। ঠিক আছে, আচ্ছা তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো কি বলছে, এরিথ্রোব্লাস্টোসিস পিটালিস ঘটে। আচ্ছা এটা কি হবে, এরিথ্রোব্লাস্টোসিস পিটালিস তোমরা জানো যখন মাতা হচ্ছে RH নেগেটিভ হচ্ছে আর ভ্রূণ হচ্ছে RH পজিটিভ হচ্ছে, তাই তো, ভ্রূণ মাতা RH নেগেটিভ হচ্ছে আর ভ্রূণ হচ্ছে RH পজিটিভ হচ্ছে, তখন আমরা সেটাকে বলছি এরিথ্রোব্লাস্টোসিস পিটালিস। ঠিক আছে, আচ্ছা তো তোমরা জানো, এটা আমি আরেকবার বলে দিই, আরে মানে ঘটনাটা কি হচ্ছে, যখন কি হচ্ছে না, যখন ধরো মা হচ্ছে RH নেগেটিভ এবং তার যখন প্রথম প্রেগনেন্সিতে বাচ্চাটা RH পজিটিভ হচ্ছে, তখন এই বাচ্চার বডি থেকে কিছুটা রক্ত মানে ডেলিভারির সময় বলো বা প্রেগনেন্সির সময় কী হয়, কিছুটা রক্ত মায়ের দেহে প্রবেশ করে। এবার মা তো RH নেগেটিভ, মানে মা RH নেগেটিভ মানে কি, মার দেহে RH মানে যেটা ডি অ্যান্টিজেনও নেই, ডি অ্যান্টিবডিও নেই, কিন্তু বাচ্চার যখন RH পজিটিভ ব্লাড মার দেহে চলে আসছে, তখন মার দেহে কি তৈরি হচ্ছে, অ্যান্টিবডি তৈরি হচ্ছে, RH অ্যান্টিবডি তৈরি হচ্ছে, তাই তো। RH পজিটিভ ব্লাড আসছে বাচ্চাটার, মানে কি বাচ্চাটার ব্লাডে ডি অ্যান্টিজেন রয়েছে, সেটা মার দেহে ঢুকে পড়লো, ফলে মার দেহ কী করলো, তার এগেনস্টে ডি অ্যান্টিবডি তৈরি করলো। ঠিক আছে, এবার সেকেন্ড প্রেগনেন্সির সময় যদি সেকেন্ড বেবিটাও যদি তোমার বা সেকেন্ড ফিটাসটাও যদি RH পজিটিভ হয়, তখন কি করবে, এই যে মায়ের বডিতে তৈরি হয়ে থাকা যে অ্যান্টিবডিটা, সেটা কিন্তু ওই প্লাসেন্টা ক্রস করে বাচ্চার দেহে চলে যাবে এবং বাচ্চার RBC বা লোহিত রক্তকণিকার হিমোলাইসিস ঘটাবে। ঠিক আছে, তো মানে কী হবে, বাচ্চার RBCগুলোকে ভেঙে দেবে। এই যে ঘটনা, এটাকেই বলছি আমরা এরিথ্রোব্লাস্টোসিস পিটালিস। আচ্ছা আরেকটা জিনিস বলবো, এখানে একটা জিনিস, এটা তো তোমরা জানো, তো যদি তোমাদের জিজ্ঞেস করে এই ঘটনাটাকে মানে বন্ধ করার জন্য বা আটকানোর জন্য বর্তমানে কি ইঞ্জেকশন দেওয়া হয়, দেখবে রোগাম বলে একটা ইঞ্জেকশন হয়, কি নাম, RHO রোগাম। ঠিক আছে, RHO GAM, তাহলে এই যে RHO GAM, এই যে রোগাম বলে যে ইঞ্জেকশনটা বর্তমানে দেওয়া হয় এই ঘটনাটাকে ঠেকানোর জন্য, মানে এই রোগাম ইঞ্জেকশনটা দিয়ে দিলে তাহলে সেকেন্ড বেবির ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না, এরিথ্রোব্লাস্টোসিস পিটালিস ঘটনাটা ঘটে না, বেবি সুস্থভাবে জন্মাতে পারে। ঠিক আছে, আচ্ছা তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো কি বলছে, মানব দেহের বৃহত্তম অঙ্গ কোনটি, মানব দেহের বৃহত্তম অঙ্গ, এক্ষেত্রে আনসার হবে, দেখো আমাদের স্কিন আনসার হবে, মানব দেহের বৃহত্তম অঙ্গ হচ্ছে স্কিন। আচ্ছা এখানে অনেকগুলো কোয়েশ্চেন হতে পারে, আমি বলে দিচ্ছি তোমাদের, একটু দেখে নাও। স্কিন হচ্ছে বৃহত্তম হচ্ছে আমাদের অঙ্গ। যদি বলে তোমাদের সেকেন্ড লার্জেস্ট অর্গান, যদি বলে আচ্ছা লার্জেস্ট অর্গান হচ্ছে আমাদের স্কিন, লার্জেস্ট অর্গান হচ্ছে আমাদের স্কিন, লার্জেস্ট অর্গান হচ্ছে আমাদের স্কিন। যদি আমাদের বলে লার্জেস্ট ইন্টারনাল অর্গান, লার্জেস্ট ইন্টারনাল অর্গান যদি আমাদের বলে, সেক্ষেত্রে কিন্তু আমাদের আনসার হবে লিভার, লার্জেস্ট ইন্টারনাল অর্গান হচ্ছে আমাদের লিভার। যদি আমাদের বলে সেকেন্ড লার্জেস্ট অর্গান, সেক্ষেত্রেও আমাদের আনসার হবে লিভার, সেকেন্ড লার্জেস্ট অর্গানেও আমাদের আনসার হবে লিভার।
সেকেন্ড লার্জেস্ট অর্গান হচ্ছে আমাদের, সেকেন্ড লার্জেস্ট অর্গান বললেও আনসার হবে লিভার, আর লার্জেস্ট ইন্টারনাল অর্গান বললেও আনসার হবে লিভার, ঠিক আছে। যদি বলে লার্জেস্ট গ্ল্যান্ড সেক্ষেত্রেও আনসার হবে লিভার, লার্জেস্ট গ্ল্যান্ড বললেও আনসার হবে লিভার। যদি তোমাকে বলে সেকেন্ড লার্জেস্ট গ্ল্যান্ড, সেকেন্ড লার্জেস্ট গ্ল্যান্ড হবে আনসার হবে প্যানক্রিয়াস, ঠিক আছে। যদি তোমাকে বলে লার্জেস্ট এক্সোক্রাইন গ্ল্যান্ড, এই যে এক্সোক্রাইন গ্ল্যান্ড যেগুলো থেকে মেনলি আমাদের উৎসেচক ক্ষরণ হয়, তো লার্জেস্ট এক্সোক্রাইন গ্ল্যান্ডও হচ্ছে অ্যান্সার হবে লিভার। যদি বলে স্মলেস্ট এক্সোক্রাইন গ্ল্যান্ড, স্মলেস্ট এক্সোক্রাইন গ্ল্যান্ডের আনসার হবে কিন্তু গবলেট সেল, গবলেট সেল হচ্ছে আমাদের স্মলেস্ট এক্সোক্রাইন গ্ল্যান্ড। আর যদি তোমাকে প্রশ্ন করে লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড, লার্জেস্ট যেখান থেকে আমাদের হরমোন ক্ষরণ হয়, লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড আনসার হবে থাইরয়েড। আর যদি তোমায় প্রশ্ন করে স্মলেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড, স্মলেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড হবে আমাদের পিনিয়াল বডি, ঠিক আছে। তাহলে এগুলো মাথায় রাখবে, আমি কিন্তু অনেকগুলো বলে দিলাম। আচ্ছা, আর তোমাদের বলো তো লিভার আমাদের বাইল তৈরি করে কে বলো তো? লিভার আমাদের কিন্তু বাইল প্রডিউস করে। যদি বলে গল ব্লাডারে আমাদের বাইলটা স্টোর অবস্থায় থাকে, কিন্তু আমাদের লিভার বাইলটা তৈরি করে বা প্রডিউস করে। আর বাইলের মেন ফাংশন কি? বাইল ফ্যাটের ইমালসিফিকেশনে হেল্প করে। কি করে? ইমালসিফিকেশন মানে কি? ফ্যাটকে ছোট ছোট খণ্ডকে ভাঙতে হেল্প করে, সেটা হচ্ছে ফ্যাটের ইমালসিফিকেশন। বোঝা গেল? আচ্ছা, স্মল ইন্টেস্টাইনে মেনলি তোমরা জানো স্মল ইন্টেস্টাইনে মেনলি হচ্ছে আমাদের যে অ্যাবসর্পশন হয়, তাই তো। মেনলি আমাদের যে নিউট্রিশন যেটা রয়েছে আমাদের, যেটা নিউট্রিশনের বা নিউট্রিয়েন্টসের মানে পুরো ডাইজেশনটা হয়ে যাওয়ার পরে আমাদের যে নিউট্রিয়েন্টসের অ্যাবসর্পশনটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইনে হচ্ছে। যদি প্রশ্ন করে স্মল ইন্টেস্টাইনে কী থাকছে? ভিলি। ভিলিটা কি? ভিলিটা হচ্ছে আঙুলের মতো ফিঙ্গার লাইক প্রজেকশন থাকে স্মল ইন্টেস্টাইনে, আঙুলের মতো কিছু অংশ থাকে স্মল ইন্টেস্টাইনে, যেগুলোকে আমরা বলছি ভিলি। এই ভিলি কি করছে? সারফেস এরিয়াটাকে বাড়িয়ে দিচ্ছে, ফলে অ্যাবজর্পশনটা ভালো হতে পারছে। মানে অ্যাবজর্পশন হওয়ার জন্য সারফেস এরিয়াটাকে বাড়িয়ে দিচ্ছে ভিলি, ঠিক আছে। তাহলে যদি তোমাকে প্রশ্ন করে সব থেকে বেশি ডাইজেশন কোথায় হয়, সেটাও স্মল ইন্টেস্টাইনে, এবং মানে যেটা মেনলি অ্যাবজর্পশন অফ নিউট্রিয়েন্টস কোথায় হয় বলবে স্মল ইন্টেস্টাইনে। কে হেল্প করে? ভিলি, ঠিক আছে। আচ্ছা, আর লার্জ ইন্টেস্টাইন কি তোমরা জানো? লার্জ ইন্টেস্টাইন হচ্ছে, লার্জ ইন্টেস্টাইনে মেনলি আমাদের কি বলতো ওয়াটারের অ্যাবজর্পশন হয়, ওয়াটার বা যেগুলো ইলেকট্রোলাইট থাকে সেটার অ্যাবজর্পশন হয়। কি হয় আমাদের যেটা মানে যেটা ফিসাস তৈরি হয় বা যেটাকে আমরা পটি বলি, সেটা তৈরি হয় এবং স্টোর থাকে হচ্ছে আমাদের এই লার্জ ইন্টেস্টাইনে। আচ্ছা, এবং এই লার্জ ইন্টেস্টাইনেরই একটা অংশ হচ্ছে সিকাম, যেখানে আমাদের কি থাকছে? অ্যাপেন্ডিক্স। কি লার্জ ইন্টেস্টাইনের একটা অংশ কি? সিকাম, যেখানে থাকছে কি? অ্যাপেন্ডিক্স। এবং এই অ্যাপেন্ডিক্স হচ্ছে মানুষের কিন্তু একটা ভেস্টিজিয়াল অর্গান বা নিষ্ক্রিয় অঙ্গ। এক্সাম্পল হচ্ছে অ্যাপেন্ডিক্স, ঠিক আছে। অ্যাপেন্ডিক্স হচ্ছে মানুষের একটা ভেস্টিজিয়াল অর্গান। আবার এখানে মাথায় রাখবে এই লার্জ ইন্টেস্টাইনেই হচ্ছে আমাদের ইকোলাই থাকছে, ইকোলাই ব্যাকটেরিয়া থাকে, এবং আরও অন্যান্য কিছু গাট ব্যাকটেরিয়াও থাকে। এবং এই ইকোলাই ব্যাকটেরিয়া বা এই যে ব্যাকটেরিয়া, যারা ইন্টেস্টাইনাল যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে, এরা কিন্তু ভিটামিন কে এর সিনথেসিসে হেল্প করে। এই প্রশ্নটাও আসতে পারে, লার্জ ইন্টেস্টাইনে কোন ভিটামিন সিনথেসিস হয়? ভিটামিন কে, ভিটামিন কে সিনথেসিস হয়। আর কিছু ভিটামিন বিও, কিছু মানে ভিটামিন বি তো কমপ্লেক্স, তার কিছু ভিটামিন বিও সিনথেসাইজ হয়। মেনলি ভিটামিন কে আমাদের এই লার্জ ইন্টেস্টাইনে, এই ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়ার দ্বারা সিনথেসিস হয়, ঠিক আছে। আচ্ছা, তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। কী বলছে? ওজোন স্তর ক্ষয়ীভবনের প্রধান গ্যাস কোনটি? মানে ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী প্রধান গ্যাস কোনটি? এক্ষেত্রে তোমার আনসার হবে সিএফসিএস, মানে কি? ক্লোরোফ্লুরোকার্বন। এই যে সিএফসিএস, ক্লোরোফ্লুরোকার্বন, এগুলো মেনলি হচ্ছে আমাদের এই যে ধরো এসি বলো বা রেফ্রিজারেটর বলো, মানে যেগুলো কুলিং, যে সমস্ত যন্ত্রগুলো ঠান্ডা করে, এরকম যন্ত্র থেকে মেনলি এই সিএফসিগুলো বেরোয়। এটা মেনলি আমাদের ওজোন স্তরকে ক্ষয় করছে। আচ্ছা, আমাদের ওজোন স্তর আমাদের বায়ুমণ্ডলে কোন স্তরে আছে? স্ট্র্যাটোস্ফিয়ারে। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে আমরা ওজোন লেয়ার দেখতে পাই। এবং এই ওজোন লেয়ারটা কেন উপযোগী? কেন? ওজোন লেয়ার আমাদের কিন্তু সূর্যের যে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিটাকে থেকে আমাদের রক্ষা করে। এই ওজোন স্তর সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেয়, করে আমাদেরকে রক্ষা করে। কিন্তু এই ওজোন লেয়ার মানে ওজোন লেয়ার ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার জন্য কী হচ্ছে? সূর্যের অতিবেগুনি রশ্মি আমাদের কাছে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, আর যদি তোমাকে বলে এই ওজোন স্তর রক্ষা সম্বন্ধীয় একটা প্রোটোকল হয়েছিল, সেটার নাম কি? মন্ট্রিয়াল প্রোটোকল। কি না? মন্ট্রিয়াল প্রোটোকল হয়েছিল, কানাডার মন্ট্রিয়ালে হয়েছিল। এবং কবে হয়েছিল না?
87-এ কানাডার মন্ট্রিয়ালে এই প্রোটোকলটা হয়েছিল, 1987-এ হয়েছিল। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, যদি CO2 যদি তোমাকে বলে, আমাদের যদি প্রশ্নটা এরকম আসে, আমাদের পরিবেশে বা আমাদের অ্যাটমসফিয়ারে সবথেকে বেশি কোন গ্রিনহাউস গ্যাসটা তুমি উপস্থিতি পাও, মোস্ট অ্যাবান্ডেন্ট গ্রিনহাউস গ্যাস সবথেকে বেশি পরিমাণে থাকে? যদিও তোমার অপশানে H2O ভেপার থাকে, মানে জলীয় বাষ্প, যদি তোমার অপশানে H2O থাকে, মানে কি H2O ভেপার, মানে যেটা জলীয় বাষ্প, যদি তোমার অপশানে থাকে, আনসার ওটাই হবে। জলীয় বাষ্প হচ্ছে এক ধরনের গ্রিনহাউস গ্যাস। ঠিক আছে? জলীয় বাষ্প কিন্তু গ্রিনহাউস গ্যাস, এবং এটা আমাদের বায়ুমণ্ডলে সব থেকে বেশি থাকে। এবার যদি জলীয় বাষ্প অপশানে না থাকে এবং যদি কার্বন ডাইঅক্সাইড থাকে, তখন কার্বন ডাইঅক্সাইড হবে। মানে হচ্ছে আমাদের পরিবেশে সব থেকে বেশি পরিমাণে উপস্থিত গ্রিনহাউস গ্যাস হচ্ছে জলীয় বাষ্প, তার ঠিক পরে, মানে সেকেন্ড মোস্ট অ্যাবান্ডেন্ট, দ্বিতীয় সব থেকে বেশি কোন গ্রিনহাউস গ্যাসটা আমাদের পরিবেশে থাকে, আনসার হবে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে? আর তোমরা জানো সালফার ডাইঅক্সাইড কি বলো তো মেন কিসের জন্য দায়ী? সালফার ডাইঅক্সাইড অ্যাসিড রেন। আমাদের সালফার ডাইঅক্সাইড বা এবং মানে অ্যাসিড রেনের জন্য মেনলি দায়ী হচ্ছে সালফার ডাইঅক্সাইড, আর নাইট্রোজেনের কিছু কিছু অক্সাইডও কিন্তু এর জন্য দায়ী। ঠিক আছে? সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেনের কিছু কিছু অক্সাইডও এই অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। এবং অ্যাসিড বৃষ্টিতে মেনলি কী হয়, অনেক রকম ক্ষতি হয় অ্যাসিড বৃষ্টিতে, মানে জীবজগতের, উদ্ভিদ প্রাণীর বিভিন্ন রকম ক্ষতি হয়, মাটির উর্বর শক্তি কমে যায়, এবং তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে স্টোন ক্যান্সার। স্টোন ক্যান্সার মানে মার্বেলের তৈরি যে সমস্ত স্মৃতিসৌধগুলো রয়েছে, সেগুলো এই অ্যাসিড বৃষ্টির ফলে কী হয়, মানে ধীরে ধীরে তার উপর একটা হলদে ছোপ পড়ে যায় বা কালো হয়ে যায়। ঠিক আছে? এটা হচ্ছে এই অ্যাসিড বৃষ্টির একটা কুফল। ঠিক আছে? বোঝা গেল? মানে কি হচ্ছে, এই যে সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডগুলো এই জলের, মানে বৃষ্টির জলের সাথে মিশে কি তৈরি করে, H2SO4 বা HNO3, মানে কি সালফার ডাই অক্সাইড, নাইট্রিক অক্সাইড, এই যে এই নাইট্রিক অ্যাসিড, HNO3 বা নাইট্রিক অ্যাসিড, তোমার H2SO4 বা সালফিউরিক অ্যাসিড, এইগুলো তৈরি করে। ঠিক আছে? মানে সালফার ডাই অক্সাইড আর নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডগুলো বৃষ্টির জলের সাথে মিশে কি তৈরি করছে, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। এই যে অ্যাসিডটা, এটাই বৃষ্টির সাথে আমাদের মানে আমাদের মাটিতে এসে পড়ছে, যেটা কি আমরা অ্যাসিড বৃষ্টি বলছি, এবং তার একটা ভয়াবহ কুফল হচ্ছে স্টোন ক্যান্সার। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিওতে আমরা এই 10টা প্রশ্ন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং তোমাদের এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তোমাদের আরও অন্যান্য ফ্রেন্ডদের, মানে বন্ধুবান্ধবের সাথেও শেয়ার করে দিও। ঠিক আছে? তো চলো, থ্যাংক ইউ। পরের ভিডিওতে আমরা আরও এর পরবর্তী 10টা প্রশ্ন নিয়ে এরকম বিস্তারিতভাবেই আলোচনা করব। ঠিক আছে? থ্যাংক ইউ।